সিটি কলেজের একজন ছাত্রকে হত্যাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়। ভিকটিমের নাম ছিল আয়ান, আর আমরা যাকে আজকে আসামি হিসেবে রিপ্রেজেন্ট করছি তার নাম ইনজাম আমল। তো সেও সিটি কলেজের ছাত্র ছিল। তাকে 2014 সালে দুইবার রিমান্ডে নেওয়া হয়। দুইবার রিমান্ডে নিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়। তার পায়ে পচন ধরে যায়, এই জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয় ঢাকা মেডিকেল কলেজে, এবং ঢাকা মেডিকেল কলেজে রেখে তাকে 15 দিন ব্যাপী চিকিৎসা দিতে হয় প্লাস্টিক সার্জারি বার্ন ইউনিটে রেখে, তাকে এই নির্যাতনের কারণে। এবং সে তার স্বাভাবিক জীবন সব কিছুই হারিয়ে ফেলে, এবং এখনও পর্যন্ত সে জেলে আছে। এখন পর্যন্ত তার এক পায়ে নাইমনেস কাজ করছে, অর্থাৎ অনুভূতি নাই। এগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি, রেকর্ড থেকে দেখিয়েছি। দেখালে ওই মামলার যিনি আয়ু ছিলেন তার নাম শহীদুল বিশ্বাস। এই শহীদুল বিশ্বাস তখন ধানমন্ডি থানার একজন এসআই ছিলেন। তাকে আগামী রবিবারে সকাল 10:30টায় তার এই আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে সশরীরে হাজির হয়ে তার এই আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং এই ঘটনাটি তখনকার দিনে যুগান্তর, ডেইলি স্টার, সমকাল সহ সব পত্রিকায় মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তখন ডক্টর মিজানুর রহমান, তিনি তাকে দেখতে যান হাসপাতালে। এই দেখতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সবগুলো পত্রিকায় রিপোর্ট হয়, এবং ডেইলি স্টারে তখন এটাও রিপোর্ট হয়েছিল যে 10 লক্ষ টাকার ঘুষের বিনিময়ে এই শিশুকে, তখন তার বয়স ছিল 15 বছর 9 মাস, তাকে এইভাবে নির্মম নির্যাতন করা হয় এবং তাকে পঙ্গু প্রায় করে ফেলা হয়। আজও পর্যন্ত হসপিটালের কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই মামলার শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন অনেক পুরনো ঘটনা হলেও দৃষ্টান্তকারী কোনো একটা বিষয়কে তুলে নিয়ে আসার জন্য আজকে তাকে সশরীরে হাজির হয়ে রবিবারে তার এই কন্ডাক্ট বিশ্লেষণ এক্সপ্লেন করার জন্য আদেশ দিয়েছে। তার নাম শহীদুল বিশ্বাস, এসআইয়ের নাম শহীদুল বিশ্বাস। সে সুনির্দিষ্টভাবে কোথায় আছে তা আমরা এখনও জানতে পারিনি, তবে তার ঠিকানা আছে রেকর্ডে। ওই ঠিকানা জুড়েই তাকে নোটিশ পাঠানো হবে, এবং অবশ্যই এই ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও তাকে যেন হাজির নিশ্চিত করা হয়, এই ব্যাপারে চিঠি যাবে কোর্ট থেকে। হাইকোর্টের মামলা কি অবস্থায় আছে? হাইকোর্টের আপিল শুনানি অবস্থায় আছে, এবং আশ্চর্যজনক হবেন, যাকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে তাকে আমৃত্যু সাজা দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আরও 5 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইটাই সেকেন্ড এক্সাম্পল। অতীতে একবার হয়েছিল মৃত্যুদণ্ডের একটা মামলা শুনানির সময় একজন পুলিশ অফিসারকে সো মোটো রুলতে ডেকে নিয়ে আসা হয়েছিল, আর এই মামলায় একটা আপিল শুনানির মাঝখানে এসে ওই রেকর্ড ঘাটাঘাটি করতে গিয়ে দেখা যাচ্ছে যে নির্যাতনের প্রাথমিক চিত্র পাওয়া যায়। এই জন্য হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইন নামে একটা আইন আছে, যা 2013-তে হয়েছে। এটাও আমরা আদালতকে দেখাবো যেন তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। এরপর থেকে এই মামলার ভিকটিম পক্ষ উচ্চ পর্যায়ের আরেকজন পুলিশ অফিসারকে ব্যবহার করে এই কাজ করেছেন। শুধু তাই না, বিচারিক কর্মকাণ্ডকেও তিনি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন তখন। এবং আমার বিশ্বাস আগামী রবিবারে এগুলো সব কিছু বেরিয়ে আসবে। কেন তিনি এই নির্যাতনের আশ্রয় নিতে হলো তাকে, কে তাকে ডিকটেশন দিল, আমরা সেই ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নামও আদালতের সামনে বলে দেওয়ার চেষ্টা করি। আসামির বয়স ছিল তখন 15 বছর 9 মাস। তার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, তার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী, তার জেএসসি সার্টিফিকেট অনুযায়ী, কিন্তু তাকে প্রথম মেডিকেল টেস্টে পাঠানো হয়। টেস্টে পাঠালে তার যা বয়স হয় তখন তো শিশু আসে। পুনরায় তাকে এই ইনফ্লুয়েন্স খাটে আবার মেডিকেল টেস্টে পাঠানো হয়। সেখানে এসে তার বয়স কাটাকাটি করে 22 বছর করা হয়। করে তাকে শিশু আদালতে ট্রায়াল না করে ট্রায়াল করা হয়েছে একটা নর্মাল আদালতে, তারপরে আমৃত্যু সাজা দেওয়া হয়েছে। এই কাগজপত্রগুলো আমরা আদালতে দেখিয়েছি। আমি বলছি যে এই মামলায় শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়াকেই ব্যবহার করা হয় নাই, বিচারিক প্রক্রিয়াকেও অত্যন্ত উচ্চ মহল থেকে ডিকটেশনের ভিত্তিতে নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত যা আছে তার একটা বিপি নম্বর আছে, আপনারা জানেন প্রতিজন পুলিশের একটা বিপি নম্বর থাকে। ওই বিপি নম্বরে পাঠালেই যদি হেডকোয়ার্টারে পাঠানো হয় তারাই খুঁজে পায়। আয়াজের বাবা পুলিশ সদস্য নন, আয়াজের বাবা কিছু রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আর আমাদের এই সুপ্রিম কোর্ট বারের একজন মেম্বার। তাকে নির্যাতনের এই কন্ডাক্টটা এক্সপ্লেইন করতে হবে। সেকেন্ড হলো, বিচারিক প্রক্রিয়ায় যে ইনফ্লুয়েন্স কাটানোর চেষ্টা হয়েছে সেটাও আমরা আদালতে বলেছি, এবং আগামী রবিবারে আরও ভালো করে বলব। আপিল শুনানিকালেই এই প্রশ্নের রেকর্ড বের হয়েছে, কারণ এই রেকর্ড খুঁজে দেখা যায় শুধুমাত্র তাই নয়, তাকে 2বার 3বার বাধ্য হয়ে কর্তৃপক্ষ তার পায়ে যখন পছন্দ ধরে যায়
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 বার ভর্তি রেখে হসপিটাল থেকে রিপোর্ট চাওয়া হয়। হসপিটাল থেকে ভয়ানক রিপোর্ট দেওয়া হয় যে তার উচ্চতর চিকিৎসার দরকার, এবং তার তখন হ্যান্ডকাপটা অপারেশন করা অবস্থায় তার হ্যান্ডকাপ খুলতে দেওয়া হয়নি, এবং বলা হয়েছে ওখানে দেখবেন, আমি দেখাবো রেকর্ড থেকে, যে এইটা করে তার পায়ে পচন ধরে গেছে, সে হাঁটতে পারে না, স্ক্র্যাচে করে তাকে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে আরও ইন্টারেস্টিং পয়েন্ট, এখনও পর্যন্ত তার ডাইন সাইড এখনও পর্যন্ত অবশ অবস্থায় আছে। কর্তৃপক্ষ বলছে এই জন্য তার উচ্চতর চিকিৎসার দরকার। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।